যে সমস্ত যৌগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি করে তাদের বলা হয় অনুঘটক। আর অনুঘটকের এইভাবে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পাওয়ার যে বৈশিষ্ট্য বা ঘটনাটা, সেটাকে বলা হয় অনুঘটন। আজকের ক্লাসে আমরা এই অনুঘটন নিয়ে কথা বলবো। আর অনুঘটন নিয়ে আলোচনা করতে গেলে কিছু পদ বা রাশি সম্পর্কে আমাদের একটু পরিচিত হওয়া চাই। ওরকমই প্রথম রাশিটা হলো অনুঘটক। কাকে বলে? যে সমস্ত পদার্থ বা যে সমস্ত যৌগ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকে, যে সমস্ত যৌগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি করে কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে, সে সমস্ত রাসায়নিক যৌগকে বলা হয় অনুঘটক। এরা বিক্রিয়ার হারের বৃদ্ধি ঘটাবে কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, সেই সমস্ত যৌগকে বলা হয় অনুঘটক। আর অনুঘটকের এই বৈশিষ্ট্যটাকে বলা হয় অনুঘটন। অর্থাৎ যে বৈশিষ্ট্যের জন্য অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার হার অনুঘটক দ্বারা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলা হয় অনুঘটন। সুতরাং যে সমস্ত যৌগ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়া হারের বৃদ্ধি ঘটায় কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তাদেরকে বলা হয় অনুঘটক। আর অনুঘটকের এই রাসায়নিক বিক্রিয়া বৃদ্ধি পাওয়ার যে ঘটনাটা, সেটাকে বলা হয় অনুঘটন। যেমন KClO3কে যদি উত্তপ্ত করা হয় তাহলে KCl এবং O2 উৎপন্ন হয়। এক্ষেত্রে প্রায় 340 থেকে 600 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করার প্রয়োজন হয়। কিন্তু আমরা KCl3-র সঙ্গে অল্প পরিমাণে যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে উত্তপ্ত করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কম উষ্ণতাতেই অক্সিজেন এবং KCl পাওয়া যায়, মাত্র 240 থেকে 400 ডিগ্রি সিতে। ফলে এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হলো অনুঘটক। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করার ফলে খুব কম উষ্ণতাতেই কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হয়। কাজে মনে রাখবে, যে সমস্ত রাসায়নিক যৌগ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়া হারের বৃদ্ধি ঘটায় তাদের বলা হয় অনুঘটক। আর এই ঘটনাটাকে বলা হয় অনুঘটন। বাধক বা মন্দক, যে সমস্ত যৌগ রাসায়নিক বিক্রিয়ার হার মন্দীভূত করে অর্থাৎ হ্রাস করে, তাদের বলা হয় বাধক বা মন্দক। অর্থাৎ যেসব যৌগ বিক্রিয়ার হার হ্রাস করে তাদের বলা হয় বাধক বা মন্দক। যেমন H2O2 বিয়োজিত হয় জল ও অক্সিজেন তৈরি করে, কিন্তু এই বিয়োজনটা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে হ্রাস পায়। সুতরাং ফসফরিক অ্যাসিড হলো বাধক বা মন্দক। অর্থাৎ যে সমস্ত যৌগ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার হার হ্রাস করে মন্দীভূত করে, সে সমস্ত যৌগগুলোকে বলা হয় বাধক বা মন্দক। যেমন H2O2 এর বিয়োজনে ফসফরিক অ্যাসিড বাধক বা মন্দকের ভূমিকা পালন করে, অর্থাৎ ফসফরিক অ্যাসিড এই বিয়োজনটাকে মন্দীভূত করে। আমরা পরের টার্ম চলে যাব, বাধক বা মন্দক অনুঘটক উদ্দীপক। কাকে বলে অনুঘটক উদ্দীপক? কিছু কিছু পদার্থ আছে যারা নিজেরা অনুঘটক নয়, কিন্তু অনুঘটকের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি করে, সে সমস্ত যৌগকে বলা হয় অনুঘটক উদ্দীপক। অর্থাৎ যেসব যৌগ অনুঘটক নয় কিন্তু অনুঘটকের সঙ্গে
বিক্রিয়ায় উপস্থিত থেকে অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি করে অনুঘটকের কার্য বৃদ্ধি করে তাদেরকে বলা হয় অনুঘটক উদ্দীপক। সুতরাং মনে রাখবে, অনুঘটক উদ্দীপক সে সমস্ত যৌগকে বলা হয় যেসব যৌগ অনুঘটক নয় কিন্তু অনুঘটকের সাথে রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি করে। যেমন হেবার পদ্ধতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়। এখানে আয়রন অনুঘটক, এই আয়রন অনুঘটকের কার্যকারিতা পটাশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনা এর উপস্থিতিতে বৃদ্ধি পায়। সুতরাং এই মিশ্রণটা হলো অনুঘটক উদ্দীপক। অনুঘটক উদ্দীপক কাজে মনে রাখবে, যে সমস্ত যৌগ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি করে কিন্তু নিজেরা অনুঘটক নয় সে সমস্ত যৌগকে বলা হয় অনুঘটক উদ্দীপক। যেমন হেবার পদ্ধতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া যে অ্যামোনিয়া তৈরি হয়, এই বিক্রিয়া আয়রন হলো অনুঘটক, কিন্তু K2O আর Al2O3 এই মিশ্রণ আয়রনের কার্যকারিতা বৃদ্ধি করে। সুতরাং এই মিশ্রণটা বিক্রিয়ায় অনুঘটক উদ্দীপকের ভূমিকা পালন করে। অনুঘটক বিষ কাকে বলে? যেসব যৌগ অনুঘটকের কার্যকারিতা হ্রাস করে, অনুঘটকের কার্য হ্রাস করে সে সমস্ত যৌগকে বলা হয় অনুঘটক বিষ। কিছু কিছু যৌগ আছে যারা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে অনুঘটকের কার্য কমিয়ে দেওয়া, টোটালটাই বন্ধ করে দেয়, নষ্ট করে দেয়, সে সমস্ত যৌগকে বলা হয় অনুঘটক বিষ। যেমন স্পর্শ পদ্ধতিতে যে সালফুরিক অ্যাসিড তৈরি করা হয়, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে সালফুরিক অ্যাসিড তৈরি করার বিক্রিয়া, এখানে প্লাটিনাম অনুঘটক ব্যবহার করা হয়, কিন্তু প্লাটিনাম অনুঘটকের কার্যকারিতা আর্সেনাস অক্সাইডের উপস্থিতিতে হ্রাস পায়, ফলে আর্সেনাস অক্সাইড এখানে অনুঘটক বিষ হিসাবে আচরণ করে। কাজেই যে সমস্ত যৌগ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে অনুঘটকের কার্যকারিতা হ্রাস করে সে সমস্ত যৌগকে বলা হয় অনুঘটক বিষ। যেমন সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, সালফার ডাইঅক্সাইড এই বিক্রিয়াটা স্পর্শ পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া। এই বিক্রিয়া মূল্যবান প্লাটিনামের কার্যকারিতা আর্সেনাস অক্সাইডের উপস্থিতিতে হ্রাস পায়। অনুঘটকের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হলো অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় খুব সামান্য পরিমাণে দরকার হয়। অনুঘটক সামান্য পরিমাণ প্রয়োজন হয়। যেমন এই নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় যখন অ্যামোনিয়া তৈরি হয়, এক্ষেত্রে মনে রাখবে যে আমরা যখন আয়রন অনুঘটক ব্যবহার করি, এই আয়রন অনুঘটকের পরিমাণটা কিন্তু সামান্য, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক সামান্য পরিমাণে দরকার হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, অনুঘটক বিক্রিয়া শুরু বা শেষ করতে পারে না। রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক কোনো বিক্রিয়া শুরু বা শেষ করতে পারে না, বিক্রিয়া শুরু বা শেষ করতে পারে না। আমরা যদি একটা বিক্রিয়া দেখি, এই যে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, শুরুতে নাইট্রোজেন আর হাইড্রোজেন নিজেদের মধ্যেই বিক্রিয়া করবে, কিন্তু এক্ষেত্রে বিক্রিয়াটা শুরু করার ক্ষেত্রে আয়রনের কোনো ভূমিকা থাকে না। নাইট্রোজেন হাইড্রোজেন নিজেরাই বিক্রিয়া শুরু করবে, কিন্তু বিক্রিয়াটা শুরু হওয়ার পর অনুঘটক সেই বিক্রিয়া হার বাড়িয়ে দিবে, কিন্তু বিক্রিয়া শুরু বা শেষও করতে পারবে না। 3 নম্বর বৈশিষ্ট্য, রাসায়নিক বিক্রিয়া উভমুখী বিক্রিয়া সাম্য ধ্রুবক, অর্থাৎ সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না।
যেমন নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া যখন অ্যামোনিয়া তৈরি হয়, এই বিক্রিয়াটার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার অনুঘটক দ্বারা সমানভাবে প্রভাবিত হয়। সম্মুখ বিক্রিয়ার হার অনুঘটক দ্বারা যতটা পরিমাণে বৃদ্ধি পায়, পশ্চাৎ বিক্রিয়ার হার অনুঘটক দ্বারা ততটা পরিমাণে বৃদ্ধি পায়। ফলে সাম্য ধ্রুবকের মান অনুঘটক দ্বারা প্রভাবিত হয় না, যেহেতু সাম্য ধ্রুবকের মান সম্মুখ বিক্রিয়ার হার বাই পশ্চাৎ বিক্রিয়ার হার। অনুঘটক যেহেতু সম্মুখ বিক্রিয়ার হার যতগুণ বৃদ্ধি করে, পশ্চাৎ বিক্রিয়ার হারও ততগুণ বৃদ্ধি করে, সে কারণে সাম্য ধ্রুবকের মান অপরিবর্তিত থাকে। অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় শেষে অপরিবর্তিত থাকে, অর্থাৎ বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। যেমন আমরা যদি ধরে নিই সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া স্পর্শ পদ্ধতিতে যে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, এই বিক্রিয়ায় প্লাটিনাম অনুঘটক ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে যে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন এরা বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইডে কনভার্ট হবে, কিন্তু অনুঘটকের কোনো পরিবর্তন হবে না। সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইডে কনভার্ট হয়ে গেল, কিন্তু এক্ষেত্রে অনুঘটক যে অবস্থায় ছিল সেই অবস্থাতে থাকবে, অনুঘটকের কোনো পরিবর্তন হবে না। সেজন্য আমরা বলি বিক্রিয়া শেষে অনুঘটক কোনো পরিবর্তন ঘটে না। অনুঘটকের আর একটা বৈশিষ্ট্য হলো অনুঘটক সুনির্দিষ্ট প্রকৃতির, কারণ একটা নির্দিষ্ট অনুঘটক নির্দিষ্ট বিক্রিয়া সম্পন্ন করে। যেমন আমরা যদি দেখি অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশন বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখব যদি আমরা প্লাটিনাম অনুঘটক ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ইথেন তৈরি হবে। আবার যদি আমরা লিডনার অনুঘটক ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ইথিলিন হবে। সুতরাং একই রাসায়নিক বিক্রিয়া, কিন্তু অনুঘটক আলাদা হলে আলাদা আলাদা যৌগ উৎপন্ন হয়। ফলে আমরা বলতেই পারি অনুঘটক কিন্তু সুনির্দিষ্ট প্রকৃতির, একটা নির্দিষ্ট অনুঘটক নির্দিষ্ট বিক্রিয়া সম্পন্ন করে। সুতরাং অনুঘটকের নির্দিষ্ট বৈশিষ্ট্য বর্তমান। রাসায়নিক বিক্রিয়া অনুঘটক শুরু বা শেষ করতে পারে না, অনুঘটক সামান্য পরিমাণে দরকার হয়, অনুঘটক উভয়মুখী বিক্রিয়ার পরিবর্তন সাম্য ধ্রুবকের পরিবর্তন ঘটাতে পারে না, আর অনুঘটকের ক্রিয়া সুনির্দিষ্ট প্রকৃতির। স্বয়ং অনুঘটক, কিছু অনুঘটক আছে যে সমস্ত অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ অনেক সময় অনুঘটকের কাজ করে। সে সমস্ত অনুঘটককে বলা হয় স্বয়ং অনুঘটক। অর্থাৎ স্বয়ং অনুঘটক বলতে যে সমস্ত পদার্থ কিছু বিক্রিয়াজাত পদার্থ অনুঘটকের কাজ করে, আর সেই সমস্ত পদার্থকে বলা হয় স্বয়ং অনুঘটক। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, উৎপন্ন ম্যাঙ্গানিজ প্লাস আয়ন অনুঘটকের কাজ করে, এবং এই অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ অনুঘটকের কাজ করে, একে বলা হয় স্বয়ং অনুঘটক। সুতরাং রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন কোনো বিক্রিয়াজাত পদার্থ যদি অনুঘটকের ভূমিকা পালন করে তখন তাকে বলা হয় স্বয়ং অনুঘটক। মনে রাখবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় যে ম্যাঙ্গানিজ +2 আয়ন উৎপন্ন হয়, এটা এই বিক্রিয়ায় অনুঘটকের কাজ করে। ফলে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন কোনো বিক্রিয়াজাত পদার্থ যদি অনুঘটকের কাজ করে তবে সেই অনুঘটককে বলা হয় স্বয়ং অনুঘটক। আমরা এবার দেখব অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি করে কিভাবে, অর্থাৎ অনুঘটক দ্বারা রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন। আমরা ধরে নিলাম এ আর বি এই দুটো পদার্থ বিক্রিয়া করে সি তৈরি করে। আমরা লেখচিত্রের সাহায্যে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। আমরা ধরে নিলাম এদিকে বিক্রিয়ার অগ্রগতি, আমরা লেখচিত্র দিয়ে বোঝাবার চেষ্টা করব। এদিকে বিক্রিয়ার অগ্রগতি,
বিক্রিয়ার অগ্রগতি, আর এদিকে শক্তি। আমরা জানি কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য যে শক্তি দরকার হয় তাকে বলা হয় সক্রিয়করণ শক্তি। বিক্রিয়ার অগ্রগতি, এ আর বি বিক্রিয়া করে সি, আমরা ধরে নিলাম এদের প্রাথমিক শক্তি যেটা সেটা এখানে আছে, এবং এইভাবে ওরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এ আর বি বিক্রিয়া করে সি তৈরি করলো। স্বাভাবিক শক্তির তুলনায় যতটা পরিমাণ শক্তি বিক্রিয়া ঘটার জন্য দরকার হয় তাকে বলা হয় সক্রিয়করণ শক্তি, ইএ। এটা হলো অনুঘটক ছাড়া, অনুঘটক ছাড়া। কিন্তু আমরা যদি এই বিক্রিয়া অনুঘটক ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা কিন্তু এইরকম করে সংঘটিত হবে। অর্থাৎ এক্ষেত্রে সক্রিয়করণ শক্তি যতটা লাগবে সেটা এটা এই সক্রিয়করণ শক্তি অনুঘটকের উপস্থিতিতে, অনুঘটক দ্বারা। সুতরাং লেখচিত্র থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো রাসায়নিক বিক্রিয়া যদি অনুঘটক ব্যবহার করা না হয় তাহলে এতটা পরিমাণে সক্রিয়করণ শক্তি দরকার হবে, আর যদি অনুঘটক ব্যবহার করি তাহলে অল্প পরিমাণে সক্রিয়করণ শক্তি দরকার হয়। সুতরাং অনুঘটক ব্যবহার করলে বিক্রিয়াটা সেই পথে ঘটবে যে পথে ঘটলে কম সক্রিয়করণ শক্তি দরকার হয়, কিন্তু বিক্রিয়াজাত পদার্থর কোনো পরিবর্তন হবে না, শুধু ভিন্ন রুটে ভিন্ন পথে বিক্রিয়াটা ঘটে অনুঘটকের উপস্থিতিতে, যে পথে বিক্রিয়াটা ঘটলে কম সক্রিয়করণ শক্তির দরকার হয়। অনুঘটনকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করি। অনুঘটন দু রকম হয়, একটা হলো সমসত্ব অনুঘটন, সমসত্ব, আর একটা হলো অসমসত্ব অনুঘটন। সুতরাং অনুঘটন দু ধরন হয়, সমসত্ব অনুঘটন আর অসমসত্ব অনুঘটন। আমরা সমসত্ব অনুঘটন নিয়ে আলোচনা করব। সমসত্ব অনুঘটন, মনে রাখবে যে বিক্রিয়ক, অনুঘটক এবং বিক্রিয়াজাত পদার্থ সবগুলো যদি একই দশায় থাকে, অর্থাৎ সবগুলো একই ভৌত অবস্থায় যদি থাকে, তবে সেই অনুঘটন বিক্রিয়াটাকে বলা হয় সমসত্ব অনুঘটন। বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ এবং অনুঘটক একই দশায় থাকবে। যদি একই দশায় থাকে তবে সে অনুঘটন বিক্রিয়াটাকে বলা হয় সমসত্ব অনুঘটন। যেমন লেট চেম্বার পদ্ধতিতে যে সালফুরিক অ্যাসিড তৈরি করা হয়, সেখানে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়, আর এই বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। আমরা এই বিক্রিয়াটাকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বিক্রিয়ক পদার্থ, অনুঘটক এবং বিক্রিয়াজাত পদার্থ সবগুলো গ্যাসীয় অবস্থায় আছে, সবগুলো একই দশায় আছে। এই ধরনের কোনো রাসায়নিক বিক্রিয়া যদি বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ এবং অনুঘটক যদি একই দশায় সবগুলো তরল বা সবগুলো কঠিন বা সবগুলো গ্যাসীয় অবস্থায় থাকে, একই দশায় যদি থাকে, একই ভৌত অবস্থায় যদি থাকে, তবে সেই ধরনের অনুঘটন বিক্রিয়াকে বলা হয় সমসত্ব অনুঘটন। আবার বলছি, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ এবং অনুঘটক একই ভৌত অবস্থায় অর্থাৎ একই দশায় থাকে, সেই সমস্ত বিক্রিয়াকে বলা হয় সমসত্ব অনুঘটন। যেমন সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, এই বিক্রিয়াটা হলো লেট চেম্বার পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া। এই বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ এবং অনুঘটক সবগুলো গ্যাসীয় অবস্থায় থাকায় এটা একটা সমসত্ব অনুঘটনের উদাহরণ। আমরা চলে যাব অসমসত্ব অনুঘটন। অসমসত্ব অনুঘটন আমরা কাকে বলবো? যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ বিভিন্ন দশায় থাকবে, অসমসত্ব অনুঘটন। অসমসত্ব অনুঘটন যেখানে বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ ও অনুঘটক
বিভিন্ন দশায় থাকবে, বিভিন্ন ভৌত অবস্থা থাকবে, বিভিন্ন দশায় থাকে, সেই সমস্ত অনুঘটনকে বলা হয় অসমসত্ব অনুঘটন। বিভিন্ন দশায় মানে বিভিন্ন ভৌত অবস্থা থাকবে, অর্থাৎ যেখানে কঠিন তরল গ্যাস ইত্যাদি থাকতে পারে। যেমন আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, যেমন হেবার পদ্ধতিতে যে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি করা হয় হেবার পদ্ধতিতে, এক্ষেত্রে আয়রন অনুঘটক ব্যবহার করা হয় এবং আয়রন অনুঘটক হলো কঠিন। ফলে এই বিক্রিয়াটাতে যেমন গ্যাসীয় পদার্থগুলো বিক্রিয়া করে গ্যাসীয় পদার্থ তৈরি করে, কিন্তু অনুঘটকটা হলো কঠিন। সুতরাং আর বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো হলো গ্যাসীয়। ফলে এখানে বিভিন্ন ভৌত অবস্থায় পদার্থগুলো থাকায় এটা হলো একটা অসমসত্ব অনুঘটনের উদাহরণ। আমরা অসমসত্ব অনুঘটনের আরও উদাহরণ দেখব। আবার বলছি, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ এবং অনুঘটক বিভিন্ন দশায় বর্তমান থাকে, সে ধরনের রাসায়নিক বিক্রিয়া বলা হয় অসমসত্ব অনুঘটন। যেমন নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় যে অ্যামোনিয়া তৈরি হয়, এক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকলেও অনুঘটক কঠিন অবস্থায় আছে। সুতরাং এটা হলো একটা অসমসত্ব অনুঘটনের উদাহরণ। অসমসত্ব অনুঘটনের আমরা শিল্পে প্রয়োগ দেখব। শিল্পে অসমসত্ব অনুঘটনের প্রয়োগ। অনেক সময় পরীক্ষায় এটা আসে, শিল্পে অসমসত্ব অনুঘটনের প্রয়োগ উল্লেখ করো। অনুঘটনের প্রয়োগ আমরা স্পর্শ পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড তৈরি করি, এবং স্পর্শ পদ্ধতিতে যে সালফুরিক অ্যাসিড তৈরি করা হয় সেখানে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়। এখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু প্লাটিনাম এটা কঠিন অবস্থায় থাকে। সুতরাং এটা হলো একটা শিল্পে অসমসত্ব অনুঘটনের উদাহরণ। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, হেবার পদ্ধতিতে হেবার পদ্ধতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া যে অ্যামোনিয়া তৈরি হয়, এই বিক্রিয়া বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো গ্যাসীয় হলো, অনুঘটকটা কিন্তু কঠিন অবস্থা থাকে। সুতরাং এই বিক্রিয়াগুলো হলো শিল্পে অসমসত্ব অনুঘটনের উদাহরণ। আমরা দেখব এমন কিছু বিক্রিয়া যেখানে তিনটায় ভৌত অবস্থা, কঠিন, তরল, গ্যাস, তিন ধরনের পদার্থ বর্তমান। যেমন উদ্ভিজ্জ তেল। উদ্ভিজ্জ তেল এটা তরল অবস্থায় থাকে, এবং উদ্ভিজ্জ তেলে যে হাইড্রোজেনেশন করা হয় এটা গ্যাসীয় অবস্থায়। এক্ষেত্রে যে পদার্থটা তৈরি হয় সেটা চর্বি, এটা কঠিন অবস্থায়, এবং এই বিক্রিয়াটা ঘটানো হয় প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে, যেটা কঠিন অবস্থায় থাকে। ফলে এটা হলো এমন একটা বিক্রিয়া উদাহরণ যেখানে গ্যাসীয় পদার্থ আছে, তরলও আছে, কঠিনও আছে। সুতরাং অসমসত্ব অনুঘটনে একই বিক্রিয়ায় কঠিন, তরল, গ্যাসও থাকতে পারে। আমরা অধিশোষণ তত্ত্বের সাহায্যে অসমসত্ব অনুঘটনের ব্যাখ্যা করার চেষ্টা করব। আর আমরা জানি যে কঠিন পদার্থগুলো সাধারণত, অনুঘটকগুলো কঠিন পদার্থ হয়। অনুঘটকের পৃষ্ঠতল অমসৃণ হয়, আর অনুঘটকের পৃষ্ঠতলের পরমাণুগুলো একটা অবশিষ্ট যোজ্যতা অনুভব করে, অর্থাৎ এদের মধ্যে একটা অবশিষ্ট যোজ্যতা থাকে। সে কারণে এদের পৃষ্ঠতলের পরমাণুগুলো অনেকটা সক্রিয় থাকে, তবে সব জায়গায় সক্রিয়তা সমান নয়। অনুঘটকের কিছু কিছু জায়গায় অধিক সক্রিয় হয়, যাদেরকে সক্রিয় কেন্দ্র বলে। সাধারণত কৌণিক বিন্দু, ধার বা কিনারাগুলো হয়ে থাকে। সুতরাং মনে রাখবে যে অনুঘটকের সক্রিয় অঞ্চল বলতে আমরা সেই পয়েন্টগুলোকে বুঝি, সেই জায়গাগুলোতে বুঝি যেখানে অবশিষ্ট যোজ্যতা বিরাজমান এবং যেখানে রাসায়নিক সক্রিয়তা অনেক বেশি হয়। এটা হওয়ার কারণ হলো অনুঘটকের পৃষ্ঠতল অমসৃণ প্রকৃতির হয়। আমরা অধিশোষণ তত্ত্বের সাহায্যে অসমসত্ব অনুঘটন ব্যাখ্যা করার ক্ষেত্রে কয়েকটা ধাপের কথা ভাবব। যেমন প্রথম ধাপে বিক্রিয়ক পদার্থের ব্যাপন পদ্ধতিতে, ব্যাপন দ্বারা অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়কের আগমন।
বিক্রিয়কের আগমন, এটা প্রথম ধাপে ঘটে। রাসায়নিক বিক্রিয়া ঘটাবার উদ্দেশ্যে অনুঘটকের পৃষ্ঠতলে ব্যাপন দ্বারা বিক্রিয়ক পদার্থের আগমন। দ্বিতীয় ধাপে অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়কের অধিশোষণ। অর্থাৎ অনুঘটক বিক্রিয়া করার জন্য অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়ক পদার্থের সাথে অনুঘটকের অধিশোষণ সম্পন্ন হবে। তৃতীয় ধাপে জটিল যৌগ গঠন। জটিল যৌগ বিক্রিয়ক এবং অনুঘটক দ্বারা জটিল যৌগ গঠন। এবং চতুর্থ ধাপে যেটা ঘটে সেটা হলো বিক্রিয়াজাত পদার্থ উৎপাদন। বিক্রিয়াজাত পদার্থ উৎপাদন। পঞ্চম ধাপে যে ঘটনাটা ঘটে সেটা হলো বিক্রিয়াজাত পদার্থের অনুঘটকের পৃষ্ঠতল থেকে বিশোষণ। বিক্রিয়াজাত পদার্থের বিশোষণ। ষষ্ঠ ধাপে যেটা ঘটে সেটা হলো ব্যাপন পদ্ধতিতে বা ব্যাপন দ্বারা বিক্রিয়াজাত পদার্থের অপসারণ। ফলে ধাপে ধাপে এইভাবে আমরা ঘটনাটা ব্যাখ্যা করতে পারি। অধিশোষণ তত্ত্বের সাহায্যে আমরা সমস্ত অনুঘটনের ক্রিয়াপ্রণালী যদি ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে এই ধাপগুলো পরপর সম্পন্ন হয়। প্রথম ধাপে ব্যাপন দ্বারা যে সমস্ত পদার্থ বিক্রিয়া সংঘটিত করবে, ব্যাপন দ্বারা তারা অনুঘটকের পৃষ্ঠতলে তাদের আগমন ঘটে। দ্বিতীয় ধাপে অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়ক পদার্থের অধিশোষণ ঘটে। তৃতীয় ধাপে অনুঘটক এবং বিক্রিয়ক পদার্থ মিলে জটিল যৌগ তৈরি করে। পরের ধাপে জটিল যৌগ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার পর বিক্রিয়াজাত পদার্থের অনুঘটকের পৃষ্ঠতল থেকে বিশোষণ হয় এবং শেষ ধাপে ব্যাপন দ্বারা অনুঘটকের পৃষ্ঠতল থেকে তাদের অপসারণ ঘটে। আমরা এই ঘটনাটাকে একটু লেখচিত্রের মতন করে ছবির সাহায্যে দেখাতে পারি। আমরা যদি ধরে নিই যে এটা একটা অনুঘটক এবং এই অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়া সম্পন্ন হবে, আমরা ধরে নিলাম এ আর বি, এ এবং বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করবে। প্রথমে এ আর বি এর পৃষ্ঠতলে আগমন ঘটবে। পরের ধাপে এ আর বি পৃষ্ঠতলে অনুঘটকের পৃষ্ঠতলে অধিশোষণ ঘটবে, এ আর বি এর অধিশোষণ ঘটবে। এর পরের ধাপে এ এবং বি অনুঘটকের পৃষ্ঠতলে সক্রিয় জটিল যৌগ গঠন করবে, সক্রিয় জটিল যৌগ তৈরি হলো। এর পরের ধাপে এ আর বি বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ সি আর ডি তৈরি করবে, সি এবং ডি তৈরি হলো। শেষ ধাপে এরা অনুঘটকের পৃষ্ঠতল থেকে দূরভূত হবে। এবং এইভাবে আমরা একটা বিক্রিয়ার অধিশোষণ তত্ত্বের সাহায্যে আমরা অনুঘটন ব্যাখ্যাটা বিক্রিয়া করতে পারি। প্রথমে অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়ক পদার্থের আগমন হবে। পরের ধাপে তারা অনুঘটকের সাথে অধিশোষণ প্রক্রিয়া সম্পন্ন করবে। তারপরের ধাপে সক্রিয় জটিল যৌগ তৈরি হবে এবং বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে এবং অনুঘটকের পৃষ্ঠতল থেকে তাদের বিশোষণ হবে। এভাবে আমরা অধিশোষণ তত্ত্বের সাহায্যে অনুঘটন ঘটনাটা ব্যাখ্যা করতে পারি। অনুঘটকের সক্রিয়তা। অনুঘটকের সক্রিয়তা বলতে আমরা বুঝি একক সময় একক ভরের অনুঘটক যত মোল বিক্রিয়ক পদার্থের বিক্রিয়া সাধনে সক্ষম। সুতরাং মনে রাখবে
অনুঘটকের সক্রিয়তা বলতে আমরা বুঝি একক সময় একক ভরের কোনো অনুঘটক যত মোল বিক্রিয়ক পদার্থের বিক্রিয়া ঘটাতে সক্ষম। অনুঘটক সক্রিয়তার একক হলো মোল পার গ্রাম পার সেকেন্ড। এবং অনুঘটকের সক্রিয়তার কিছু বৈশিষ্ট্য আমরা ধরে নিতে পারি। অনুঘটকের সক্রিয়তার কিছু বৈশিষ্ট্য, যেমন অনুঘটকের সক্রিয়তা দ্বারা বিক্রিয়ার হার বৃদ্ধি নির্দেশ করে। অনুঘটকের সক্রিয়তা বিক্রিয়ার হার বৃদ্ধি নির্দেশ করে। অনুঘটকের সক্রিয়তা মনে রাখবে, অধিশোষণ যত বেশি হবে অনুঘটকের সক্রিয়তা তত বেশি হয়। অধিশোষণ বৃদ্ধির সঙ্গে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি পায়। আবার মনে রাখবে, অধিশোষণ যদি তীব্র হয় তাহলে সহজে বিক্রিয়ক পদার্থ সরে যেতে পারে না, ফলে বিক্রিয়ার হার হ্রাস পায়। ফলে অধিশোষণ যদি তীব্র হয় বা যদি শিথিল হয়, শিথিল হলে অনুঘটকের সক্রিয়তা হ্রাস পায়। অনুঘটকের সক্রিয়তা হ্রাস পায়। সুতরাং অনুঘটকের সক্রিয়তা বলতে আমরা বুঝব একক সময় একক ভরের কোনো অনুঘটক যতমল বিক্রিয়ক পদার্থের বিক্রিয়া ঘটাতে সক্ষম। এবং অনুঘটকের সক্রিয়তার একক হলো মোল পার গ্রাম পার সেকেন্ড। অনুঘটকের সক্রিয়তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বর্তমান, যেমন অনুঘটকের সক্রিয়তা দ্বারা আমরা বিক্রিয়ার হার যে বৃদ্ধি পাচ্ছে সেটাকেই বুঝি। এবং অনুঘটকের সক্রিয়তায় অধিশোষণের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি পায়। কিন্তু অধিশোষণ যদি তীব্র হয় বা অধিশোষণ যদি শিথিল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনুঘটকের সক্রিয়তা হ্রাস পায়। আমরা আর একটা টার্ম নিয়ে কথা বলবো, যাকে অনুঘটকের সিলেক্টিভিটি বলা হয়, অর্থাৎ সুনির্দিষ্টতা বলা হয়। ফলে অনুঘটকের সুনির্দিষ্টতা বলতে আমরা কি বুঝব? অনুঘটকের সুনির্দিষ্টতা, যে বৈশিষ্ট্যের জন্য অনুঘটক একটা নির্দিষ্ট কৌশলে বিক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় অনুঘটকের সুনির্দিষ্টতা। যে বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট অনুঘটক নির্দিষ্ট কৌশলে বিক্রিয়া সম্পন্ন করে বা বিক্রিয়া ঘটায়, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় অনুঘটকের সুনির্দিষ্টতা। ফলে মনে রাখবে, অনুঘটকের সুনির্দিষ্টতা বলতে আমরা বুঝব যে বৈশিষ্ট্যের জন্য একটা নির্দিষ্ট অনুঘটক নির্দিষ্ট কৌশলে বিক্রিয়া সম্পন্ন করে, অনুঘটকের সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় তার সুনির্দিষ্টতা। যেমন আমরা যদি অ্যাসিটিলিনের ডিহাইড্রোজেনেশন দেখি, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া কী উৎপন্ন হবে সেটা নির্ভর করবে ব্যবহৃত অনুঘটকের উপর। যেমন প্লাটিনাম অনুঘটক যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে তৈরি হবে ইথেন। আর আমরা যদি লিটনার অনুঘটক ব্যবহার করি, লিটনার অনুঘটক, তাহলে সেক্ষেত্রে কিন্তু তৈরি হবে ইথিলিন। সুতরাং বিভিন্ন অনুঘটক বিভিন্ন কৌশলে বিক্রিয়া সম্পন্ন করে। যেহেতু বিভিন্ন কৌশলে বিক্রিয়া সম্পন্ন করে, ফলে অনুঘটকের ব্যবহারের উপর বিক্রিয়াজাত পদার্থ নির্ভর করে। কাজে আমরা বলতে পারি যে অনুঘটকে একটা নির্দিষ্ট ক্রিয়া কৌশল আছে এবং নির্দিষ্ট কৌশলে অনুঘটক ক্রিয়া সম্পন্ন করায় অনুঘটক কিন্তু সুনির্দিষ্ট প্রকৃতির। আমরা আরেক ধরনের ঘটনা দেখব, যাকে আকৃতিগত বর্ণাত্মক অনুঘটন বলা হয় এবং এটা পরীক্ষায় প্রায় আসে। ফলে ভালো করে একটু দেখে নিবে আকৃতিগত বর্ণাত্মক অনুঘটন। আকৃতিগত বর্ণাত্মক অনুঘটন
যে সমস্ত অনুঘটন বিক্রিয়ার হার অনুঘটকের সচ্ছিদ্রতার উপর নির্ভর করবে, আর বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ ও বিক্রিয়াজাত পদার্থের অণুর আকারের উপর নির্ভর করে। সে সমস্ত অনুঘটন ক্রিয়াকে বলা হয় আকৃতিগত বর্ণাত্মক অনুঘটন এবং সংশ্লিষ্ট অনুঘটককে বলা হয় আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। কাজে মনে রাখবে, আকৃতিগত বর্ণাত্মক অনুঘটন বলতে যে সমস্ত অনুঘটন বিক্রিয়ার বিক্রিয়া হার অনুঘটকের সচ্ছিদ্রতা, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অণুর আকারের উপর নির্ভর করে অনুঘটকের সচ্ছিদ্রতার উপর নির্ভর করবে, আর বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আকারের উপর নির্ভর করবে। সে সমস্ত অনুঘটন ক্রিয়াকে বলা হয় আকৃতিগত বর্ণাত্মক অনুঘটন এবং সংশ্লিষ্ট অনুঘটককে বলা হয় আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। এরকম আকৃতিগত বর্ণাত্মক অনুঘটকের উদাহরণ হলো জিওলাইট। এবং জিওলাইটের যদি আমরা গঠন দেখি তাহলে দেখব মৌমাছির যে মৌচাক থাকে সে মৌচাকের মতন গঠনযুক্ত ষড়ভুজাকৃতি পরাসযুক্ত ছিদ্রযুক্ত অসংখ্য আণুবীক্ষণিক প্রকোষ্ঠযুক্ত জিওলাইটের গঠন। ফলে এ ধরনের পৃষ্ঠতল খুব সক্রিয় হয় এবং এটা আকৃতিগত বর্ণাত্মক অনুঘটকের ভূমিকা পালন করে এবং পেট্রোলিয়াম শিল্পে ব্যাপক হারে জিওলাইট ব্যবহার করা হয়। এছাড়াও আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় যেমন ZSM5, যেটা একটা আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক এবং এর সাহায্যে আমরা গ্যাসোলিন প্রস্তুত করে থাকি। সুতরাং যে সমস্ত অনুঘটনের বিক্রিয়ার হার অনুঘটকের সচ্ছিদ্রতা এবং বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অণুর আকারের উপর নির্ভর করে সে সমস্ত অনুঘটনকে বলা হয় আকৃতিগত বর্ণাত্মক অনুঘটন এবং সংশ্লিষ্ট অনুঘটককে বলা হয় আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। এ ধরনের আকৃতিগত বর্ণাত্মক অনুঘটকের উদাহরণ হলো জিওলাইট, যেটা পেট্রোলিয়াম শিল্পে ব্যবহার করা হয়, এবং ZSM5, যেটা আমরা গ্যাসোলিন প্রস্তুতিতে ব্যবহার করে থাকি। যে সমস্ত যৌগ জৈব রাসায়নিক বিক্রিয়ার হার বহুগুণ বৃদ্ধি করে সে সমস্ত যৌগকে বলা হয় এনজাইম। অর্থাৎ এনজাইম বলতে আমরা বুঝি যেসব জৈব যৌগ জৈব বিক্রিয়ার হার বৃদ্ধি করে, এ ধরনের তাদেরকে বলা হয় এনজাইম। ফলে মনে রাখবে, এনজাইম বলতে যেসব জৈব রাসায়নিক বিক্রিয়ার হার বহুগুণ বৃদ্ধি করে। এনজাইমগুলো প্রোটিন ধর্মী হয়, এরা প্রোটিন জাতীয় এবং এরা কলয়েডীয় প্রকৃতির হয়। এরা জীবিত কোষ থেকে উৎপন্ন হয় এবং এদেরকে জৈব রাসায়নিক অনুঘটকও বলা হয়, যেহেতু জৈব বিক্রিয়া হারকে বহুগুণ বাড়িয়ে দেয়। জৈব রাসায়নিক অনুঘটকও বলা হয়। সুতরাং জৈব এনজাইম অনুঘটনের ক্ষেত্রে এনজাইম বলতে আমরা কি বুঝবো? এনজাইম বলতে সেই সমস্ত জৈব যৌগকে বোঝায় যারা জৈব বিক্রিয়ার হার বহুগুণ বৃদ্ধি করে। এনজাইমগুলো প্রোটিন ধর্মী হয়, এরা কলয়েডীয় প্রকৃতির এবং জীবিত কোষ থেকে এরা উৎপন্ন হয়। যেহেতু জৈব বিক্রিয়ার হার এরা বহুগুণ বৃদ্ধি করে, সেজন্য এদেরকে জৈব রাসায়নিক অনুঘটকও বলা হয়। এ ধরনের কিছু এনজাইমের আমরা উদাহরণ দেখব। যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া এনজাইমগুলো কাজ করে ওরকম দুই একটা উদাহরণ, যেমন গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয়
এবং এই বিক্রিয়াটাকে আমরা সন্ধান বিক্রিয়া বা ফার্মেন্টেশন বলে থাকি। এক্ষেত্রে জাইমেজ এনজাইম এই বিক্রিয়াটা সম্পন্ন করে, জাইমেজ এনজাইম। সুতরাং জাইমেজ হলো একটা এনজাইম যেটা গ্লুকোজের আদ্র বিশ্লেষণের ফলে অ্যালকোহল উৎপন্ন করে। আবার সুক্রোজের আদ্র বিশ্লেষণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটাতে ইনভার্টেজ বলে একটা এনজাইম, ইনভার্টেজ এনজাইম এই বিক্রিয়াটা সম্পন্ন করে। আবার স্টার্চ, এবং স্টার্চ থেকে মল্টোজ উৎপন্ন হয়, মল্টোজ, এবং এই বিক্রিয়াতে ডায়াস্টেজ বলে একটা এনজাইম, ডায়াস্টেজ এই বিক্রিয়াটা সম্পন্ন করে। ফলে এই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো বিভিন্ন এনজাইমগুলো সম্পন্ন করে। আবার আমরা দেখি মানুষের লালারসে যেটা থাকে, মানুষের লালারসে থাকে টায়ালিন, আর এই টায়ালিনটা কি করে আমাদের যে স্টার্চ, এই স্টার্চকে গ্লুকোজে পরিণত করে। ফলে মানুষের লালারসে উপস্থিত টায়ালিন স্টার্চকে গ্লুকোজে রূপান্তরিত করে। আবার আন্ত্রিক রসে থাকে পেপসিন, এবং অগ্নাশয় রসে থাকে ট্রিপসিন। অগ্নাশয় রসে থাকে ট্রিপসিন, এবং এই এনজাইমগুলো, এই যে পেপসিন এবং ট্রিপসিন, এই এনজাইমগুলো আমাদের যে প্রোটিন আছে সেই প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। সুতরাং বহু এনজাইম আমাদের এইভাবে নানা ধরনের রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। মনে রাখবে যে এনজাইম প্রোটিনধর্মী কলয়েডীয় প্রকৃতি, যারা এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্নভাবে প্রভাবিত করে। আমরা এনজাইম অনুঘটনের বৈশিষ্ট্য দেখব, সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য, এনজাইম অনুঘটনের বৈশিষ্ট্য। যেমন 1 নম্বর সক্রিয়তা। একটা নির্দিষ্ট এনজাইম, সামান্য পরিমাণে এনজাইম বিশাল পরিমাণে সাবস্ট্রেটের উপর ক্রিয়া সম্পন্ন করতে পারে। ফলে এনজাইমগুলো রাসায়নিকভাবে সাংঘাতিক সক্রিয় প্রকৃতির হয়। সামান্য পরিমাণে এনজাইম বিশাল পরিমাণে সাবস্ট্রেটের উপর ক্রিয়া সম্পন্ন করতে পারে। এনজাইমের 2 নম্বর বৈশিষ্ট্য, এনজাইম সুনির্দিষ্ট প্রকৃতির। কারণ একটা নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট ক্রিয়া সম্পন্ন করে। আমরা দেখলাম গ্লুকোজ, এবং গ্লুকোজ থেকে যে ইথানল তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটাতে এনজাইম জাইমেজ ক্রিয়া করে, জাইমেজ। এক্ষেত্রে কিন্তু অন্য কোনো এনজাইম যেমন ইনভার্টেজ কিন্তু এই ক্রিয়াটা সম্পন্ন করতে পারবে না। সুতরাং এনজাইমের ক্রিয়া সুনির্দিষ্ট প্রকৃতির। একটা নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট ক্রিয়া সম্পন্ন করে। এনজাইম অনুঘটনের আরও বৈশিষ্ট্য, যেমন সর্বোচ্চ অনুকূল উষ্ণতা। এনজাইমগুলো একটা নির্দিষ্ট যে উষ্ণতা এদের ক্রিয়া সর্বোচ্চ হয়, সেই উষ্ণতাটাকে বলা হয় সর্বোচ্চ অনুকূল উষ্ণতা। সাধারণত স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এই উষ্ণতা 25 ডিগ্রি সি থেকে 37 ডিগ্রি সি এর মধ্যে থাকে। এজন্য মানুষের যখন জ্বর আসে বা জ্বর হয়, জ্বরে কিন্তু দেহের টেম্পারেচার বেড়ে যায়, দেহের উষ্ণতা বৃদ্ধি পায়। আর উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় এনজাইমগুলো ঠিক মতন কাজ করতে পারে না। ফলে উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় সেক্ষেত্রে কিন্তু পরিপাক ক্রিয়া ব্যাপকভাবে পরিপাক ক্রিয়া ব্যাহত হয়। সুতরাং সর্বোচ্চ অনুকূল উষ্ণতা বলতে সেই উষ্ণতাকে আমরা বুঝি যে উষ্ণতায় একটা এনজাইম ক্রিয়া সর্বোচ্চ হয়। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে সাধারণত সেটা 25 থেকে 37 বা 35 ডিগ্রি সি এর মধ্যে ভেরি করে। অন্যদিকে মনে রাখবে জ্বরের সময় দেহের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে পরিপাক ক্রিয়া কিন্তু ব্যাহত হয়। আমরা চলে যাব
সর্বোচ্চ অনুকূল পিএইচ, যে কোনো পিএইচে কিন্তু এনজাইমের ক্রিয়া সর্বাধিক হয় না। যে পিএইচ মাত্রায় এনজাইমের ক্রিয়া সর্বোচ্চ হয় সে পিএইচ মাত্রাটাকে বলা হয় সর্বোচ্চ অনুকূল পিএইচ। সাধারণত 3 থেকে 8 এই পিএইচে এনজাইমের ক্রিয়া সর্বোচ্চ হয়। আমরা আরও এনজাইমের বৈশিষ্ট্য দেখব, যেমন এনজাইমের সক্রিয়করণ। কিছু কিছু পদার্থ আছে যারা এনজাইমের সাথে উপস্থিত থেকে এনজাইমের ক্রিয়াকে বৃদ্ধি ঘটায়। এনজাইমের ক্রিয়া বৃদ্ধি ঘটায় যে সমস্ত পদার্থ তাদেরকে বলা হয় কোএনজাইম। সাধারণত ধাতব আয়নগুলো কোএনজাইম হিসাবে কাজ করে। এরা এনজাইমের সাথে উপস্থিত থেকে এনজাইমের ক্রিয়া বৃদ্ধি ঘটায়। আবার অনেক সময় এনজাইমের অপ্রোটিন অংশ, এনজাইমের শরীরের অপ্রোটিন অংশটাও কিন্তু অনেক সময় এনজাইমের ক্রিয়া বৃদ্ধি ঘটায়, তাদের বলা হয় প্রস্থেটিক গ্রুপ। সুতরাং যে সমস্ত পদার্থ এনজাইমের ক্রিয়ার বৃদ্ধি ঘটায় তাদেরকে বলা হয় কোএনজাইম। আর যারা অপ্রোটিন অংশ কিন্তু এনজাইমের সাথে যুক্ত থেকে এনজাইমের ক্রিয়া বৃদ্ধি ঘটায়, তো সেই অপ্রোটিন অংশটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। আবার কিছু কিছু পদার্থ আছে যারা এনজাইমের ক্রিয়ায় বাধা দান করে, তাদেরকে বলা হয় এনজাইম ইনহিবিটর বা বাধা দানকারী পদার্থ, যারা এনজাইমের ক্রিয়ায় বাধা দেয়। বাধা দানকারী পদার্থ সাধারণত এরা হেভি ধাতব আয়নগুলো হয়ে থাকে এবং এরা এনজাইমের ক্রিয়া বাধা দান করে। ফলে যে সমস্ত পদার্থ এনজাইমের ক্রিয়া বাধা দান করে তাদের বলা হয় এনজাইম ইনহিবিটর। কাজেই এনজাইম অনুঘটকের বৈশিষ্ট্য, এনজাইম অনুঘটকের সক্রিয়তা সাংঘাতিক বেশি। সামান্য পরিমাণে এনজাইম বিশাল পরিমাণে সাবস্ট্রেটের ক্রিয়া সম্পন্ন করতে পারে। এনজাইমের ক্রিয়া সুনির্দিষ্ট প্রকৃতির, একটি নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট ক্রিয়া সম্পন্ন করে। এনজাইম যে উষ্ণতায় সর্বোচ্চ ক্রিয়াশীল সেই উষ্ণতাটাকে বলা হয় সর্বোচ্চ অনুকূল উষ্ণতা। আবার যে পিএইচ মাত্রায় এনজাইমের ক্রিয়া সর্বোচ্চ হয় সেই পিএইচ মাত্রাকে বলা হয় তার সর্বোচ্চ অনুকূল পিএইচ। এবং যে সমস্ত পদার্থ এনজাইমের ক্রিয়া বৃদ্ধি ঘটায় তাদের বলা হয় কোএনজাইম। আবার এনজাইমের শরীরে থাকা অপ্রোটিন অংশ যারা এনজাইমের ক্রিয়া বৃদ্ধি ঘটায় তাদের বলা হয় প্রস্থেটিক গ্রুপ। কোএনজাইমের উদাহরণ হলো যেমন কোবাল্ট আয়ন, কপার আয়ন। প্রস্থেটিক গ্রুপের সেই সঙ্গে কিছু কিছু প্রস্থেটিক গ্রুপও থাকে যারা এনজাইমের ক্রিয়া বৃদ্ধি ঘটায়। আবার কিছু কিছু পদার্থ আছে যারা এনজাইমের ক্রিয়া বাধা দান করে। এ ধরনের পদার্থের উদাহরণ হলো যেমন মার্কারি আয়ন, কপার, সিলভার আয়ন। এনজাইম অনুঘটনের ক্রিয়া কৌশল, যদিও একাধিক থিওরি আমাদের জানা আছে, এর মধ্যে ফিশার এমিল যে থিওরি লক অ্যান্ড কি মডেল, সেটা নিয়ে আমরা দুই একটা কথা বলবো। এই মডেল অনুযায়ী প্রথমে এনজাইমের সাথে সাবস্ট্রেটের রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। পরের ধাপে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা ভেঙে গিয়ে কমপ্লেক্স বিয়োজিত হবে এবং এনজাইম আর প্রোডাক্ট তৈরি হয়। এটা হলো বিক্রিয়াজাত পদার্থ। সুতরাং এই মডেলটাকে আমরা লক অ্যান্ড কি মডেল বলে থাকি। প্রথমে এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হবে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়। পরের ধাপে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা বিয়োজিত হয়, এনজাইম আগের অবস্থায় ফিরে আসে এবং বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। আমরা এটা ছবির সাহায্যে এভাবে আমরা ভাবতে পারি যে লক অ্যান্ড কি মডেলটা ঠিক তালা চাবির মতন পরিপূরক। এটা হলো এনজাইম আর এটা হলো সাবস্ট্রেট। সাবস্ট্রেটটা এনজাইমের সক্রিয় পৃষ্ঠতলে অবস্থান করবে এবং এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে। এই সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স তৈরি হলো এবং পরের ধাপে এখান থেকে এনজাইম আগের অবস্থায় ফিরে আসবে এবং সাবস্ট্রেট প্রোডাক্টে পরিণত হবে। এটা এনজাইম আগের অবস্থায় ফিরে আসলো এবং এইখানে প্রোডাক্ট তৈরি হলো। এভাবে আমরা লক অ্যান্ড কি মডেলের সাহায্যে এই যে এনজাইম অনুঘটনের ক্রিয়াটা ব্যাখ্যা করে থাকি। আরেকবার বলছি, দুটো ধাপে লক অ্যান্ড কি মডেল অনুযায়ী দুটো ধাপে একটা বিক্রিয়া সম্পন্ন হয়।
প্রথম ধাপে এনজাইমের সাথে সাবস্ট্রেটের বিক্রিয়া এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়, দ্বিতীয় ধাপে সেই কমপ্লেক্সটা ভেঙে গিয়ে বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যায়। আর এই মডেলটাকে বলা হয় তালা চাবি মডেল অর্থাৎ লক অ্যান্ড কি মডেল।